হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস উইথ সোশিওলজিক্যাল সানি। সুপার 30 সোশিওলজি নতুন ব্যাচ লঞ্চ হতে চলেছে, আমার স্বপ্নের ব্যাচ। ঠিক আছে, কেন স্বপ্নের বলছি কিছুক্ষণেই তা পরিষ্কার হয়ে যাবে। তো এর আগেগুলো কি আমার তাহলে স্বপ্নের ছিল না? না, তা নয়, আসলে এই নামটার প্রতি আমার একটু অবসেশন আছে। সুপার 30, স্পেশাল 26, তারপর হচ্ছে ফ্যান্টাস্টিক 5। ঠিক আছে, যখন আমি শুরু করেছিলাম একদম ফার্স্টে 4 জন বা 5 জন ছিল, আমি সেই ব্যাচের নাম রেখেছিলাম ফ্যান্টাস্টিক 5। ওকে, তো সংখ্যাটা যখন এখন বাড়ছে তো সেটা তাহলে সুপার 30। কিন্তু স্বপ্নের ব্যাচ যেহেতু, তাই কিছু বিধিনিষেধ আছে। ঠিক আছে, সেইগুলোই এই পুরো কোর্স ডিটেলটাই আজকে আলোচনা করতে চলেছি। তাহলে মধ্যে কথা যেটা দাঁড়ালো যে আমি সানি দে, সোশিওলজি টিচার। আমি টার্গেট ইয়ার 2024-কে কেন্দ্র করে সোশিওলজি একটা নতুন ব্যাচ শুরু করতে চলেছি। এই ব্যাচের আসন সংখ্যা হলো 30, এবং মোটামুটি এই কারণেই এর নাম রাখা হয়েছে সুপার 30। ঠিক আছে, চলো একটু ডিটেলটা আমরা দেখে নিই। ওকে, এটা আমার পরিচয়, যদি কেউ দেখতে ইচ্ছুক হও তাহলে একটু পজ করে দেখে নিও। ব্যাচ কিন্তু শুধু এই মানে সুপার 30 লঞ্চ হচ্ছে তা নয়, এই ফ্রেশ নিউ ব্যাচটাই যে লঞ্চ হচ্ছে তা নয়। ব্যাচ আমার লঞ্চ হয়েছে ঘর ওয়াপসি ব্যাচ, প্র্যাকটিস ব্যাচ, এই প্রত্যেকটাই শুরু হবে কিন্তু জুলাই ফার্স্ট উইক। ওকে, জুলাই ফার্স্ট উইক থেকেই সবকটা শুরু হবে। এবং তোমাদেরকে বলে রাখি, অফলাইন মানেই তোমাদের যেন মাথায় থাকে যে সোশিওলজি অফলাইন আমি কোথায় পড়াই, আমি পড়াই হচ্ছে দমদম। ঠিক আছে, আমি দমদমেই পড়াই, এবং এটা মোটামুটি অফলাইনটা সানডে করেই আমি পড়াই। ঠিক আছে, বাদ বাকি যে অনলাইন আছে সেইগুলো টাইমগুলো আলাদা। আমি আজকে শুধুমাত্র এই যে ফ্রেশ নিউ ব্যাচ, এইটার ডিটেল নিয়েই আলোচনা করছি। এই ঘর ওয়াপসি ব্যাচ বা প্র্যাকটিস ব্যাচ অলরেডি আমি আমার ফেসবুকে দিয়েছিলাম, তোমরা সেখানেও ডিটেল দেখতে পারো, বা পরবর্তী ক্ষেত্রে এই দুটো ব্যাচের আলাদা করে ডিটেলিং আসবে। ওকে, তাহলে চলো কনসেন্ট্রেট করি ফ্রেশ নিউ ব্যাচটায়, এর ডিটেলিংগুলো একটু দেখে নিই। দেখো, টার্গেট ইয়ার যারা 2024, তাদের জন্য আমি বলবো এটা কিন্তু তোমাদের একটা সেরা সময়। অপরচুনিটি আছে যে সেই করোনা পিরিয়ডে, যখন হচ্ছে প্যান্ডেমিক পিরিয়ডে, যখন সবাই ডিমোটিভেটেড হয়ে পড়েছিল, কেউ পড়াশোনার প্রতি সময় দিচ্ছিল না, নোটিফিকেশন নেই, পরীক্ষা নেই, কি হবে, কোন দিকে ভবিষ্যতে করছে, তখন না কিছু ছেলে মেয়ে দারুণ পড়াশোনা করে বেরিয়ে গেছে। তারা পরপর পরপর ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এনটিপিসি সব পরীক্ষা দিয়েছে এবং পাশ করেছিল। আমার মনে হয় এই যে সময়টা, যে সময় পরীক্ষা নেই, নোটিফিকেশন নেই, পরীক্ষা কবে হবে জানি না, একটা ডামাডোল চলছে, কিন্তু জানি পরীক্ষা হবে, আমার মনে হয় এই সময়টাই তোমাদের আরো ভালো করে নিজেকে ঝালিয়ে নেওয়া উচিত। নিজেদের যে দুর্বলতাগুলো আছে, কোন সাবজেক্ট আমি কাঁচা আছি, সেই জায়গাগুলো আরো ভালো করে তৈরি করে নেওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত মত, কারণ আমি এই সিজনটা আগে দেখেছি, এই সেশনটা আমি আগে দেখে ফেলেছি। এবং এই সময়টাই মানুষ ডিমোটিভেটেড অবস্থায় কাটিয়ে দেয়, তারপর মনে হয় ইস, ওইখানে একটা ফাঁকা সময় পেয়েছিলাম, যে সময় কোনো রকম কোনো প্রেশার ছিল না, সেই সময় যদি ধীরে ধীরে নিজেকে তৈরি করে নিতাম। তো আমার মনে হয় এটা বেস্ট সময়, যে যেখানে রয়েছো ঝাঁপিয়ে পড়ো 2024 এবং 2025-এর জন্য। কবে পরীক্ষা হবে জানি না, কিন্তু হবে তো সেই আবার মানে রসায়নের কথাই মনে পড়ে, যে জানতাম যে পরীক্ষা হচ্ছে না, কিন্তু একদিন তো হবে, তাই প্রিপারেশন নিয়ে গেছি। একদম ওই গল্প, প্রিপারেশন নিতে থাকো, অপশনাল তৈরি করতে থাকো। অলরেডি ডিটেলে ভিডিও এসছে, অপশনাল কারা নেবে, কখন নেবে, সোশিওলজি কেন নেবে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও। ওকে, দেখো এই ব্যাচটা কিন্তু শুরু হচ্ছে ফার্স্ট উইক অফ জুলাই, মানে হচ্ছে 4th জুলাই থেকে শুরু হবে ব্যাচটা। কেমন? আচ্ছা, 6 মাসের বলছি, কিন্তু 6 মাস মানে যে 6 মাসেই আমি শেষ করাবো, এই গল্পটা একটু বুঝে নাও, যে 6 মাসের মধ্যে 6 মাসেই আমি শেষ করতে পারবো না। ওইভাবে হয় না, যে একদম না মানে 5 মাস 29 দিন, না 6 মাস একদিন, একদম 6 মাস মানে 6 মাস, তা নয়। আমি ধরে নিচ্ছি যে ধরো আপাতত কোনো রকম কোনো প্রিলির নোটিফিকেশন নেই, ধরো প্রিলির নোটিফিকেশন এলো যে 1 ডিসেম্বর পরীক্ষা, ফর এক্সাম্পল 1 ডিসেম্বর। মনে রাখবে যে 1 ডিসেম্বর যদি আসে, তাহলে হচ্ছে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে 30 ডিসেম্বরে আমাদের ব্যাচ শেষ হয়ে যাওয়ার কথা। যেই মুহূর্তে প্রিলির নোটিফিকেশন আসবে যে কোনো, সেই নোটিফিকেশনের 1 মান্থ প্রায়ার, ঠিক আছে, আমাদের ব্যাচ হয়ে যাবে তখন সেই মুহূর্তেই পজ। ঠিক আছে, তার মানে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর একদম অক্টোবরের 30 বা 31 ব্যাচ পুরো বন্ধ, নভেম্বর জুড়ে পুরো ছুটি। যেই মুহূর্তে আবার প্রিলিটা হয়ে যাচ্ছে, আবার ব্যাচ হবে রিজিউম। ওকে, আমাদের টার্গেট অ্যাজ আর্লি মানে যতটা সম্ভব প্রিলির আগে আমাদের কনসেপ্ট আমরা পুরোটা ক্লিয়ার করে নেব। কারণ প্রিলির আগে মানে যতদিন না নোটিশ ঘোষণা হচ্ছে, আমাদের মাথাটা হালকা থাকে, নোটিশ ঘোষণা হওয়ার পরেই পুরো কনসেন্ট্রেশন চলে যায় প্রিলির প্রতি। তো একদম আমরা সাইকোলজিক্যালি ব্যাপারটা দেখবো, যে আমরা সেইভাবেই কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার করবো। ওকে, আরো ডিটেলিং এ আমি যাচ্ছি। ঠিক আছে, কিভাবে ক্লাসগুলো হবে সবটাই বলে দিচ্ছি। সিট লিমিট 30 আগেই বলেছি, এবং এই ক্লাসটা হবে কিন্তু প্রত্যেক শুক্রবার করে, ফ্রাইডে রাত্রির 8:30 থেকে ক্লাস টাইমিং রাখা হয়েছে। ওকে, তার মানে যে বা যারা অফিস গোয়ার্স তারাও এটা করতে পারবে। লাইভ ক্লাস হবে প্রত্যেক শুক্রবার রাত্রি 8:30। আরো ডিটেলিং এ আমি আসছি। আর লাস্ট ডেট অফ অ্যাডমিশন 29। ঠিক আছে, তাহলে ধরো আজকে এটা পাবলিশ হচ্ছে প্রায় 20-21 তারিখ হয়ে গেছে। তো তোমাদের বক্তব্য থাকতেই পারে যে স্যার এত দেরিতে কেন পাবলিশ করছেন, একটু সময় দিতে পারতেন। দেখো আমি হোয়াটসঅ্যাপে সরি ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এই ব্যাচ লঞ্চের অ্যাড দিয়েছিলাম, বাট মাত্র একটাই অ্যাড দিয়েছিলাম, কোনো স্পন্সার অ্যাড নয়, জাস্ট আমি একটা লেখা শেয়ার করেছিলাম যে নতুন ব্যাচ শুরু করতে চলেছি। দেখা যাচ্ছে যে সেই 30টা সিটের মধ্যে অলরেডি 21 জন মতো ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, তো আর বাকি রইল 9 জন। এবার এই 9 জনকে তো আমার চাই, নাম যখন সুপার 30, তো তার জন্যই আমি এই ভিডিওটা বানালাম। এবার এই যে 21 জন সিলেক্ট হয়েছে, 21 জন জানো তো, এই 21 জনের জন্য কোয়ারি এসেছিল প্রায় 60 জনের, এবং যতগুলো কোয়ারি এসছে সবার কাছে ম্যান্ডেটরি ছিল অ্যাডমিশন টেস্ট। যেই মুহূর্তে বলেছে অ্যাডমিশন টেস্টের কথা, হয় অনেকে তারপরে উচ্চ বাচ্চই করেনি, অ্যাডমিশন টেস্ট দিয়েছে অ্যাপ্রক্সিমেটলি 37 জন মতো। ঠিক আছে, 36 থেকে 37 জন মতো অ্যাডমিশন টেস্ট দিয়েছে। 21 জন মতো এখনো পর্যন্ত মানে সেই অ্যাডমিশন টেস্টে 40% পেয়ে সিলেক্ট হয়ে ভর্তি হয়েছে। গল্প বোঝাতে পারলাম? অ্যাডমিশন টেস্টটা মাস্ট।
ঠিক আছে? কিসের উপর অ্যাডমিশন টেস্ট হবে? না, কোনো রকম কোনো সোশিওলজিক্যাল নলেজ দেখা হবে না। জাস্ট এটুকু দেখা হবে যে তুমি বাংলায় বা ইংলিশে যে ভাষাতেই তুমি লিখতে চাও, তুমি নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারো কিনা। কারণ দেখা যায় আমার দীর্ঘ অভিজ্ঞতা যে সোশিওলজি যখন যে বা যারা পড়তে আসে, তখন তাদেরকে আমার সোশিওলজি পড়াতে হয় না। মানে সোশিওলজিটা তারা শিখিয়ে দিতে পারি, বাট বাংলা ইংলিশে তাদের সমস্যাটা হয়। ওকে? তো এক্ষেত্রে এই সুপার 30 30 জনের সিট যেখানে এটা আমি করে দিয়েছি অ্যাডমিশন টেস্ট মাস্ট। সুপার 30 স্বপ্নের ব্যাচ বলছি এই কারণেই যে আমারও শিক্ষক হিসাবে কিছু ইচ্ছা থাকে যে আমি যাদেরকে নিচ্ছি তাদের যেন একটা ডেডিকেশন থাকে, একটা ফোকাস থাকে। আমরা না এখন হয়ে গেছি কি বলতো সবাই না মানে কনজিউমার, মানে সেল আর পারচেজ করতে খুব ভালোবাসি, সবকিছুকে কমোডিটি বলে মনে করি। তো একটা চলো নতুন কোর্স এসছে, হ্যাঁ 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 স্যার আমিও পড়বো ভর্তি হয়ে গেলাম। না, আমি বিষয়টাকে এইভাবে দেখতেই চাই না। যে বা যারা 2024 নিয়ে খুবই ফোকাসড, সিরিয়াস, তারাই যেন এই কোর্সে ভর্তি হয়। একটা সিটও যেন আমার নষ্ট না হয়, সে কারণে আমি বারবার তাদের বলেছি। যে বা যারা এই 60 জন কোয়ারি করেছিল যে যদি সিরিয়াস হও, সোশিয়োলজি নিয়ে কোনো রকম কোনো ডাউট না থাকে, জানো যে না সোশিয়োলজি আমার থাকবে এবং আমি পড়াশোনাটা করবো, স্যার যেভাবে গাইড করবে তবে এগাও। তারপরে অ্যাডমিশন টেস্ট নিয়েছি, সেই অ্যাডমিশন টেস্টে আবার 40% পাস, অনেকে আবার পাস করতে পারেনি। আলটিমেটলি গিয়ে জায়গাটা দাঁড়িয়েছে 21। তাহলে বুঝতেই পারছো যে তোমার কাছে টাকা আছে বলেই আমি তোমায় ভর্তি নিয়ে নিলাম, বিষয়টা এরকম নয়। আমার স্বপ্নের ব্যাচ, আমার স্বপ্নের ব্যাচ সুপার 30, তাই আমি সিলেক্ট করে নিচ্ছি। আর এখনো সেই পজিশনে রয়েছি যে যে কেউ আসবে তাকেই আমি ভর্তি নিয়ে নিচ্ছি পেটের দায়। এখনো পর্যন্ত সেই অবস্থায় আমি আসিনি। ঠিক সেই কারণেই মানে এখন আমি সেই অবস্থায় নেই, ঠিক সেই কারণেই আমি এই অ্যাডমিশন টেস্টটা নিচ্ছি। নইলে আমার কি 60 জন কোয়ারি করেছে ভর্তি হও না 50 জন, আমার তো কিছু যায় আসে না। তোমরা ফেল করো পাস করো কি যায় আসে না, ব্যাপারটা এরকম নয়। আমি যতটা খাটবো মানে অল্প সংখ্যক স্টুডেন্ট, তাদের ওপর খাটবো, খাতা চেকিং হবে, পুরো প্রসিডিওর বলছি, এবং তাদেরকে আমি ওই দাগের ওপারে পাঠাবো, টেবিলের ওপারে পাঠাবো, তার জন্যই এত কারুকার্য। ওকে? তো এটা কিন্তু ইয়ার্কির জায়গা নয়। আশা করি এই জায়গায় মোটামুটি একটা আইডিয়া পেলে। একটু এবার ডিটেলে যাই, কিভাবে কি ক্লাসটা হবে। ডিটেলিংটা বোঝা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এটা একটা প্রসেস, এটা ইয়ার্কি নয়। তো প্রসেস যদি না বোঝো তাহলে কিন্তু তোমাদের জন্য সমস্যা। ওকে? লাইভ ক্লাস হচ্ছে প্রত্যেক শুক্রবার 8:30, ঠিক আছে? ধরো এবার লাইভ ক্লাসে আমি ফর এক্সাম্পল ইমার্জেন্সি নিয়ে আলোচনা করব। ওকে? লাইভ ক্লাসে আমি ইমার্জেন্সি নিয়ে আলোচনা করব। 1 উইক প্রায়ার তোমরা ইমার্জেন্সির উপর একটা কনসেপচুয়াল লেকচার পেয়ে যাবে, প্রি রেকর্ডেড কনসেপচুয়াল লেকচার পেয়ে যাচ্ছ 1 সপ্তাহ আগে ইমার্জেন্সির উপরে। সেটার ওপরই রাত্রির 8:30টার সময় ফ্রাইডেতে লাইভ হচ্ছে, যেখানে আমি আবার পুরো বিষয়টা বোঝাচ্ছি, কোয়ারি নিচ্ছি, ডাউট নিচ্ছি, এর ডাইনামিক অংশগুলো নিয়ে আলোচনা করছি, তার পিওয়াইকিউ গুলো নিয়ে আলোচনা করছি, এবং এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে স্ট্যাটিক পোর্শন যদি তোমরা কনসেপচুয়াল লেকচারের মাধ্যমে আগে থেকে তৈরি রাখো, তাহলে আমার ডাইনামিক পোর্শনে যেতে খুবই সুবিধা হবে। ওকে? আচ্ছা, তাছাড়া আমার এখানে যে বা যারা পড়ে তাদের কাছে একটা জিনিস সবসময় অ্যাভেলেবেল থাকে, তা হচ্ছে সোশ্যাল কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আমি নিজে হাতে বানাই। কারণ তোমরা যদি সোশিওলজির অ্যাসপিরেন্ট হও বা যদি সোশিওলজি প্রশ্ন দেখে থাকো, তাহলে তোমরা জানবে যে সোশিওলজিতে সোশ্যাল কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব মারাত্মক। সেটা উইমেন হ্যারাসমেন্ট হোক বা চাইল্ড অ্যাবিউজ হোক বা হচ্ছে ওল্ড এজ প্রবলেম হোক, যে কারেন্ট অ্যাফেয়ার্সটা দিই সেইটা না স্টুডেন্টদের খুব উপকারে আসে। যে তারা ওই স্ট্যাট বা তার যে যে সমস্ত তথ্যগুলো থাকে, ইনফরমেশনগুলো থাকে, তারা নিজেদের লেখায় সেগুলো ইনক্লুড করতে পারে, যাতে অন্যদের থেকে তার লেখাটা আরো ভালো হয়। এবং এই তথ্যগুলো তাদের বাংলা এবং ইংলিশের ক্ষেত্রেও খুব সুবিধা দেয়, কারণ বাংলা ইংলিশে সোসাইটি রিলেটেড এরকম প্রশ্ন দেয়ই দেয়। তো আমার থেকে তারা সোশ্যাল কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তো পাচ্ছই, সোশ্যাল কারেন্ট অ্যাফেয়ার্স উপর প্রত্যেক মাসে একটা করে ক্লাস হয়, ঠিক আছে? তার মানে ধরো এপ্রিলের ক্লাস অলরেডি হয়ে গেছে, মেয়ের ক্লাস হবে, জুনের ক্লাস হবে, জুলাইয়ের ক্লাস হবে, প্রত্যেক মাসে একটা করে ক্লাস হবে সোশ্যাল কারেন্ট অ্যাফেয়ার্সের উপর, যেখানে সেই মাসে এই সোসাইটি রিলেটেড কি কি ঘটলো সেটা নিয়ে আমি আলোচনা করি। ওকে? আর যদি আমি ধরে নিই যে কেউ বা কারা লাইভ ক্লাস করতে পারলে না, অনেকেই থাকো অফিস গোয়ার্স, মানে সাধারণত যে বা যারা ওয়ার্কিং আছে সেই প্রফেশনাল লোকজনই দেখলাম যে বেশি ভর্তি হয়েছে, এবং দেখেছি তাদের মধ্যে ডেডিকেশনটা কোথাও না কোথাও বেশি থাকে। তো আমি ধরে নিচ্ছি তোমরা লাইভ ক্লাস করতে পারছো না, অসুবিধা নেই। আমি যে অ্যাপের মাধ্যমে ক্লাস নেবো, যে জাস্ট তোমার ওই ক্লাসটা হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই রেকর্ডটা আপলোড হয়ে যায়। ওকে? তো তাহলে তুমি সেই লাইভ ক্লাসটা দেখতে পাচ্ছ, এবং যতদিন না তুমি পাস করছো সেই ভিডিওর অ্যাক্সেস তোমার কাছে থাকবে। এই জায়গাটার উপর আমি একটু বিশেষ গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো। তার কারণ হচ্ছে যে কিছু কিছু এমন ইনস্টিটিউট রয়েছে যে স্টুডেন্ট ধরো 3 মাস কন্টিনিউ করতে পারলো, দেখা গেল যে না সে এই 3 মাসের ভিডিও আর সে দেখতে পারবে না, কারণ সে যেহেতু পুরো কোর্সটা শেষ করতে পারেনি, বা হয়তো তার কোর্স শেষ হলো 6 মাসের বা 7 মাসের, তারপর সে আর ভিডিও দেখতে পাচ্ছে না। না কেন? না তার কোর্স শেষ হয়ে গেছে সেই কারণে সে দেখতে পাচ্ছে না। না, এইসব গল্প নেই, ঠিক আছে? এইসব গল্প নেই। তোমরা যতদিন না সাকসেস পাচ্ছ ততদিন তো এই ভিডিওগুলোর উপর তোমাদের অ্যাক্সেস থাকবেই, ঠিক আছে? মানে সেই অ্যাপ বন্ধ হয়ে যাক, সেই কোম্পানি বন্ধ হয়ে যাক, যাই হয়ে যাক, আমার কাছে তো সেই ভিডিওগুলো থাকবে। তো আমার কাছে থাকা মানে তোমাদের কাছেও সেগুলো থাকবেই অ্যাক্সেশন, যতদিন না তোমরা সাকসেস পাচ্ছ। ওকে? যে বা যারা ওই মানে প্রীতম হোক বা লোকেশ হোক বা বলো রোশন হোক, তারা ভর্তি হয়েছিল দেখা যাচ্ছে 2021 2022, যতদিন না তারা পরীক্ষা দিতে গেছে ততদিনও পর্যন্ত কিন্তু ইন্টারভিউর আগে পর্যন্ত কিন্তু তারা ওই ভিডিও দেখেই গেছে, কারণ অ্যাক্সেস তোমার কাছে থাকবে যতদিন না তুমি সাকসেস পাচ্ছ। ওকে? আরেকটু ডিটেলিং এ যদি তোমাদের বলে দিই, দেখো লেখা রয়েছে টাইম বাউন্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লেক্সিবল কোর্স ডিউরেশন। মানে আমি ধরে নিচ্ছি যে আমরা কোর্সটা শেষ করছি 6 থেকে 7 মাসে, কিন্তু ফ্লেক্সিবল বলছে কেন না, প্রিলিজ যদি ডেট ঘোষণা করে দেয় তো সেইখানে আমরা একটা পজ এবং তারপরে আবার রিজিউম করব। তো এই কারণে এমন না যে চলো 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 6 মাসেই শেষ করতে হবে আমাকে, একদম পুরো 1 মাসের মধ্যেই পুরো আমার এইটা শেষ করবো, 2 মাসের মধ্যে ওটা শেষ করবো, না এরকম না। স্টুডেন্টদের নিড, স্টুডেন্টদের খিদে ব্যাচের উপর ভিত্তি করে আলাদা আলাদা হতেই পারে,
হতেই পারে যে কার্ল মার্কসের উপর আমার 2 থেকে 3টে ক্লাস দিতে হলো। তো তাই বলে কি আমি ওই 6 মাসে 7 মাসে শেষ করতে হবে বলে কি তার মধ্যেই পুরো শেষ করে দেবো? হ্যাঁ, এটুকু কনফার্ম থাকবে যে তোমাদের রাইটিং প্র্যাকটিস, তোমাদের ওই মানে লেখা, মক, ইভ্যালুয়েশন সব কমপ্লিট হয়ে যাবে। বাট ওইটা আমি সবসময় ফ্লেক্সিবল রাখি, যে জোর-জবরদস্তি স্টুডেন্টদের মাথার ভেতরে ঢুকিয়ে দেবো, ওইটা আমি করব না। ঠিক আছে? তাড়া আমারও আছে, তাড়া তোমাদেরও থাকবে। কিন্তু সেই তাড়া আছে বলেই কনসেপ্ট বুঝলাম না, প্র্যাকটিস হলো না, চলো, চলো শেষ করো, নতুন ব্যাচ আসবে, ওরকম কোনো গল্প নেই। যে ফ্রাইডেটা তোমাদের জন্য রেখেছি, সেই ফ্রাইডেটা তোমাদের জন্যই থাকবে। এমন না যে এই 7 মাস পরে সেই ফ্রাইডেটাকে আমি নতুন কোনো ব্যাচকে দিয়ে দেবো। এই ফ্রাইডে মানে তোমাদের, ওকে? এবং প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রেই তাই, যে যারা থার্সডে তারা থার্সডে, যারা ফ্রাইডে তারা ফ্রাইডে। আরেকটু যদি ডিটেলিং এ আসি, পুরো সিলেবাস কিন্তু আমরা কভার করবো। তোমাদের এবার এরকম প্রশ্ন থাকেই যে স্যার কিছু ইম্পর্টেন্ট দিন, কিছু শর্টকাট দিন, কিছু এই মানে কি কি প্রশ্নগুলো পড়ে গেলে হয়ে যাবে একটু বলে দিন। সব করবো, সব দেবো। আগে তো তোমাকে পুরো সিলেবাস কমপ্লিট করাবো, তারপর নয় তোমাকে বলবো কি না তোমার একটা স্কুল লেভেলে বলতে। ঠিক আছে? সাজেশন, সাজেশন, ঠিক? তো স্যার সাজেশন দিন, সাজেশন দিন, সব দেবো। সিলেবাস না শেষ করে সাজেশন কি করে আসবে? যে বা যারা সাজেশন পড়ে তারা সিলেবাসটা কভার করে, তারপর সাজেশনটা আরো ভালো করে পড়ে। তো ওইটাও কিন্তু তোমাদের সাথে তাই হবে, ওকে? লাইভ ক্লাস তো হচ্ছেই, শুক্রবার করে তোমাদের সাথে দেখা হচ্ছে, কনসেপচুয়াল লেকচার দিয়ে দিচ্ছি, সেটারও অ্যাক্সেস থাকছে, লাইভেরও তোমাদের কাছে অ্যাক্সেস থাকবে। ম্যান্ডেটারি ক্লাস নোটস, এটা একটা নতুন গল্প। গল্পটা কি জানো তো? সেটা হচ্ছে যে আমি ক্লাস নিচ্ছি, হয় ধরো তুমি আমার ক্লাস করছো লাইভে, অথবা তুমি আমার সেই ক্লাসটারই রেকর্ড দেখছো। ঠিক আছে? এবার তুমি দেখছো কি দেখছো না আমি জানবো কি করে? তুমি কি দেখলে, কি বুঝলে? খেতে খেতে দেখলে, মানে আমরা যেমন খেতে খেতে একটু মানে কমেডি সিরিজ, কার্টুন কিছু দেখি না, তো তুমি ওইভাবে দেখছো কিনা আমার ক্লাসটা আমি কি করে জানবো? তারপর দেখে বলবে যে ঠিক বুঝতে পারলাম না, হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি, বুঝে গেছি। সেই কারণে প্রত্যেকটা ক্লাস যখনই হচ্ছে লাইভে, যদি তুমি থাকো তাহলে লাইভে, রেকর্ড যদি দেখবে তো যখন রেকর্ড দেখছো, এবং আমি দেখতে পারি কে কে দেখতে, মানে রেকর্ডটা আমার দেখছো বা দেখছো না, আমি সেটা দেখতে পারি। তারপরে তুমি যে ক্লাস নোটটা নিচ্ছ, সেই ক্লাস নোটের স্ক্যান পিডিএফ আমাকে জমা করা বাধ্যতামূলক। ঠিক আছে? বুঝতেই পারছো এটা একটা জেলখানা। কেন বলছিলাম স্বপ্নের ব্যাচ, যে ডেডিকেশন কি শুধু আমার থাকবে? না, শুধু আমার না, যারা যারা ভর্তি হবে তাদেরকে এইভাবে মানে ছেঁকে নিচ্ছি, তার কারণ হচ্ছে এটাই, যে ভালো করে বুঝে নাও। স্ক্যান পিডিএফ আমার কাছে তোমাদের জমা করতে হবে। ক্লাস শেষ হলো, লাইভ ক্লাস, চলো ছবি তোলো, স্ক্যান পিডিএফ পাঠিয়ে দাও। বা যখন তুমি রেকর্ড দেখছো, আমি দেখলাম রেকর্ড দেখেছো, আগের সপ্তাহে ক্লাস করেছো, পরের সপ্তাহে এদিকে আমার কাছে কোনো স্ক্যান পিডিএফ আসেনি তোমার, তোমার তো অ্যাবসেন্ট, মানে ওখানেই তোমার ক্লাস বন্ধ, যে নাও আগে আগে স্ক্যান পিডিএফ পাঠাও। ইয়ার কি নাকি যে তুমি খেতে খেতে আমার ভিডিও দেখবে, কোনো নোটস নিলে না, তারপরে কি যখন পরীক্ষা আসবে সামনে তখন কি ভিডিওটা আবার দেখতে বসবে? ইয়ার কি নয়, ইয়ার কি হচ্ছে না? তাছাড়া আমার ক্লাস যেটা হয় সেটা কিন্তু ওই ব্রেনস্টর্মিং ওই প্রসেসেই হয়। আমি গল্প করে করে পড়াই। ঠিক আছে? টু ওয়ে প্রসেস, রেসিপ্রোকাল প্রসেস, যেটাই বলো না কেন, যে আমি ওইভাবে পড়াতেই ভালোবাসি। শুধু আমি বলে যাচ্ছি একমুখী, তোমরা শুধু শুনে যাচ্ছ, ঘুমাচ্ছ, ওই জিনিস হয় না। যাকে তাকে জিজ্ঞাসা করে, উদাহরণ জিজ্ঞাসা করবো, বলো কি বুঝলে বা আমাকে বোঝাও, এই সব গল্প চলতেই থাকে। তো লাইভে যদি আসো তাহলে তোমাকে একদম রেডি হয়ে আসতে হবে, যে আগে থেকে তুমি 1 সপ্তাহ আগে থেকে দেওয়া সেই ভিডিওটা দেখে লাইভে এসে বসছো, ব্রেনস্টর্মিং সেশন হচ্ছে, সাথে তোমার হাতও চলছে, যেখানে তুমি হচ্ছে মানে ক্লাস নোটস নিচ্ছ, ক্লাস শেষ হচ্ছে, স্ক্যান পিডিএফ জমা করছো, ওকে? জেলখানা। ওকে, প্রত্যেকটারই মানে ব্যাকআপ ক্লাস থাকবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস হবে, এগুলো বলা হয়ে গেছে। তাহলে আশা করি বুঝে গেলে যে আমার এখানে ক্লাসটা কি প্রসেসে হচ্ছে, ওকে? ক্লাস ছাড়াও এখন যে দুটো বিষয় আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, তোমাদের দাবি থাকে যে স্যার স্টাডি ম্যাটেরিয়াল এবং তার সাথে হচ্ছে ওই রাইটিং প্র্যাকটিস। ঠিক আছে? এবং আমরা সেই দিকটা এগিয়ে যাই। ঠিক আছে? স্টাডি ম্যাটেরিয়াল, স্টাডি ম্যাটেরিয়াল আমি দেবো, আমার কম্পাইলেশন, আমার তৈরি। কোন কোন বইয়ের কম্পাইলেশন, যে যে বই তোমরা ভাবতে পারো, যে যে বইয়ের নাম শুনেছো বা শোনোনি, সেটা ইংলিশ হোক বা বাংলায়, যে বইতে কোনো একটা কনসেপ্ট খুব সুন্দর করে দেওয়া রয়েছে, প্রত্যেকটা বই থেকেই সেই সেই জিনিসগুলো তুলে আমার একটা কম্পাইলেশন আমি মডিউল হিসাবে তোমাদের বাড়িতে হার্ড কপিতে পৌঁছিয়ে দেবো। ঠিক আছে? এর যে পোস্টাল চার্জটা হবে সেটা তোমাকেই দিতে হবে। এটা হচ্ছে কোর্স ফিজের বাইরে, এই পোস্টাল চার্জটা তোমাকে দিতে হবে, ওকে? এটা কোনো রকম কোনো মডিউল বেসড কোর্স নয়, এটা কোনো রকম কোনো ম্যাটেরিয়াল বেসড কোর্স নয়। ঠিক আছে? যে আমি ম্যাটেরিয়াল কিনছি, আমি কোর্সটা পারচেস করছি, ব্যাপারটা এরকম নয়। কারণ আমি একটা সমস্যা দেখেছি ম্যাটেরিয়াল কোর্সের বা মডিউল কোর্সের, সেটা হচ্ছে যে 1 মাসের ধরো তুমি একটা মডিউল কিনলে, ঠিক আছে? যে এক্সপেক্টেড যে এই মডিউলটা বা এই স্টাডি ম্যাটেরিয়ালটা তুমি 1 মাসে আমাকে শেষ করতে হবে। এই যে 1 মান্থে শেষ করতে হবে, এই কারণে কোনো স্টুডেন্ট বুঝতে পারছে না তাকে আমি 2টো ক্লাস এক্সট্রা দেবো, সেই সুযোগ নেই, সেই উপায় নেই। কেন নেই? না, ওই 1 মাসের মধ্যে শেষ করতে হবে। আবার সেকেন্ড মডিউলটা এদের তো এরা তো নইলে পারচেস করবে না, তো সেকেন্ড মডিউলটা তো পারচেস করাতে হবে এদেরকে দিয়ে। তো চলো হ্যাঁ হ্যাঁ শেষ শেষ, হ্যাঁ সব শেষ, পরীক্ষা নেওয়া হয়ে গেছে, এই নেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। না, মডিউল বেসড কোর্স এটা নয়। প্রত্যেক মাসে তোমরা কোর্স ফি পে করছো, এবং সেই একটা স্টাডি ম্যাটেরিয়াল শেষ করতে কখনো 1 মাসও লাগতে পারে, কখনো 1.5 মাসও লাগতে পারে। সেটা ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্টের মানে বোঝার বা বুদ্ধিমত্তার ক্ষমতার উপর ডিপেন্ড করছে। এটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করছে না যে চলো প্রত্যেকটা মডিউল আমাকে প্রত্যেক মাসে বিক্রি করতে হবে, তাই এক এক মাসে এক একটা মডিউল আমি শেষ করবো, ওই সব গল্প নেই। এবং এটা যদি ভেবে দেখো, মানে এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে আমি ভেবে রেখে দিলাম যে এইটার জন্য আমার 4টে ক্লাস লাগবে, হতেই পারে যে সেটার জন্য 6টা ক্লাস লাগলো, স্টুডেন্ট বুঝতে পারছে না, এক একজন এক এক রকম ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তো আমি কিভাবে একটা মাসের মধ্যেই জোর জবরদস্তি শেষ করাবো? এই কারণে আবারও বলছি, এটা কিন্তু মান্থলি কোর্স বেসিসে, এটাকে কিন্তু কখনোই স্টাডি ম্যাটেরিয়াল বেসড কোর্স ভেবো না। তাই স্টাডি ম্যাটেরিয়াল বেসড কোর্স না বলেই স্যার স্টাডি ম্যাটেরিয়ালগুলো কি কিনে নিতে পারবো, আমি টাকা দিয়ে দিচ্ছি, ওইসব কোনো গল্পও আসবে না। এইখানে আমার টিচিং, ঠিক আছে, সেটা লাইভ প্লাস রেকর্ড, এবং তার সাথে হচ্ছে আহ, তোমাদের পিওয়াইকিউ প্র্যাকটিস, তার সাথে স্টাডি ম্যাটেরিয়াল সব মিলিয়েই কোর্স। তাই শুধু টাকা দিলাম আমার স্টাডি ম্যাটেরিয়াল কিনে নিলাম, ওইসব গল্প আর হবে না, ওকে? এই
স্টাডি ম্যাটেরিয়াল যেখানে কিনা তোমরা এই শুধুমাত্র সোশিওলজি রিলেটেড তো বিষয় পাচ্ছই, তার সাথে তোমরা কিন্তু ওই কারেন্ট অ্যাফেয়ার্সও পাচ্ছ, সোশ্যাল কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক মাসের, এবং তার সাথে গত 2 বছরেরটা অ্যাটাচ থাকবে, এইটা তোমরা তোমাদের বাড়িতে পেয়ে যাচ্ছ। এবং এই স্টাডি ম্যাটেরিয়ালে কি কি থাকে যদি একটু দেখে নাও, যে 6টা মতো স্টাডি ম্যাটেরিয়ালে আমি পুরো বিষয়টা ভাগ করেছি, কিন্তু সেটা প্রত্যেকটা ওই একটা স্টাডি ম্যাটেরিয়াল 1 মাসেই আমাকে শেষ করতে হবে ওইসব গল্প নেই। পুরোটাই কনসেপচুয়াল নোটস আছে। কনসেপচুয়াল নোট মানে কি না, বই, যে তুমি একদম গল্পের আকারে পুরো জিনিসটা পড়ছো, এবং সেখান থেকে তুমি যতটা ইচ্ছা হচ্ছে ততটা পরীক্ষার হলে লিখে আসছো, নিজের ভাষা মেশাচ্ছ, নিজের উদাহরণ মেশাচ্ছ, সোশ্যাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু টানছো, এইভাবে লিখছো। তার মানে এটা হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং একটা বই, যেখানে কম্পাইলেশন রয়েছে সমস্ত সেরা বইগুলোর, রেকমেন্ডেড মানে টপ ফার্স্ট রেকমেন্ডেড বইগুলো, ঠিক আছে। এবং এখানে গত 20 বছরের WBCS এবং ইউপিএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও থাকছে ফর ইউর প্র্যাকটিস। এবার এই পিওয়াইকিউটা কোন কাজে লাগবে সেখানে এসে বলছি, সামনে এগোলে বলছি, ওকে। এবং এটা বাংলা এবং ইংলিশ দুই ভাষাতেই, যে কোনো একটা ভাষা যেটা তুমি প্রেফার করবে সেই ভাষাতেই তোমার কাছে তোমার বাড়িতে পৌঁছে যাবে। তার মানে 1 সোশ্যাল কারেন্ট অ্যাফেয়ার্স, এবং 2 তার সাথে সোশিওলজির হার্ড কপি, এই দুটো তোমরা পাচ্ছ। তার ভেতরে কি কি আছে সেটা আশা করি দেখে নিলে। এইবার এই যে দেখতে পাচ্ছ যে লিস্ট অফ পিওয়াইকিউস 20 বছর, এটা দিয়ে কি হবে এইটা তোমরা এখানে ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা বললাম যে ডিমান্ড থাকে মানুষের মক এবং রাইটিং প্র্যাকটিস। মক তো তোমাদের হচ্ছেই, প্রত্যেক মাসে একটা স্পেসিফিক পুরো এরিয়া শেষ হলো, সেটার ওপর মক, টোটাল 6টা মক হবে 200 নম্বরের, প্রত্যেকের কপি চেকিং হবে, এবং 1:1 আমি তাদেরকে ফিডব্যাক দেবো। এবং পরবর্তীতে মানে পরীক্ষার আগে 3টে ফুল মক হবে, সেটাও তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে যে যারা এই কোর্সটা পারচেস করছো। এইবার আসে রাইটিং প্র্যাকটিসে, এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, যে প্রত্যেক মাসে একটা তো তুমি ফুল মক দিচ্ছই, কিন্তু প্রত্যেক সপ্তাহে আমি যে টপিকটা কভার করাচ্ছি সেই টপিকের ওপর তোমাকে একটা পিওয়াইকিউ জমা করতে হবে, ঠিক আছে। এই কারণে যে 20 বছরের পিওয়াইকিউ দিয়ে রেখে দিয়েছি জমানোর জন্য না, যে আমি একটা সপ্তাহে যদি ধরো না ইমার্জেন্সি, আমি যদি ইমার্জেন্স পড়িয়ে থাকি, চলো তোমার বাড়িতে হার্ড কপি পৌঁছে গেছে, এবার তুমি আমাকে সেই সপ্তাহে ইমার্জেন্সির উপর একটা পিওয়াইকিউ লিখে জমা করে দাও, স্ক্যান পিডিএফ উইদিন 1 উইক। এই একটা পিওয়াইকিউ প্রত্যেক সপ্তাহে তোমাকে আমার কাছে জমা করতেই হবে। তার সাথে কি থাকছে, উইকলি রাইটিং অন 1 আউট অফ সিলেবাস টপিক কোশ্চেন। আমি একটা প্রশ্ন দেবো প্রত্যেক সপ্তাহে যেটা আউট অফ সিলেবাস, যার সাথে সোশিওলজি সিলেবাসের কোনো সম্পর্ক নেই। স্যার তাহলে কি প্রশ্ন দেবেন, কেন বলবো? আউট অফ সিলেবাস প্রশ্নটা দেওয়া হবে শুধুমাত্র তোমার ভাবনার, লেখার যে ক্ষমতা সেটাকে আরো মানে বিস্তৃত করার জন্য, ঠিক আছে। যে আমাদের ভাবনার বা লেখার ক্ষমতাটা তো দিনে দিনে আরো মানে সংকীর্ণ হয়ে যাচ্ছে, তো যাতে তুমি শুধুমাত্র সমাজতত্ত্বেই আটকে থাকবে না, তুমি তোমার ভাবনার পরিধিটা বিস্তৃত করবে, এবং সেটা আলটিমেটলি সোশিওলজিকেও হেল্প করবে, ওকে। তাহলে প্রত্যেক সপ্তাহে একটা পিওয়াইকিউ, প্রত্যেক সপ্তাহে একটা আউট অফ সিলেবাস টপিক কোশ্চেন আমি দেবো, সেটার উপর লিখে তুমি আমায় জমা করছো, এবং এর জন্য তুমি সময় পাচ্ছ ফ্রম ফ্রাইডে, মানে ফ্রাইডে রাতে ক্লাসটা শেষ হলো, তারপর আমি রাত্রি 12টার মধ্যে তোমাকে প্রশ্ন দিয়ে দিলাম, তুমি পরের সপ্তাহে থার্সডে অব্দি সময় পাচ্ছ যে নাও এর মধ্যে জমা করে দাও আমাকে, কারণ ফ্রাইডেতে তো ক্লাস আছে আবার, আমি আমি তো ক্লাসে, তো তোমার ক্লাসের আগে খাতা দেখে তোমাকে পাঠিয়ে ফিডব্যাক দিয়ে তারপর তুমি ক্লাসে বসবো, তারপর সেদিনকে আবার নতুন কাজ দেবো তোমায়, ঠিক আছে। তাহলে মোটামুটি তুমি ফ্রাইডে থেকে থার্সডে একটা লম্বা সময় পাচ্ছ, তার মধ্যে 2টো কোশ্চেন ইজিলি লেখেছে, তাহলে তোমার সাপ্তাহিক যে রাইটিং প্র্যাকটিস সেটাও হচ্ছে, এবং তার সাথে প্রত্যেক মাসে যে ফুল মক সেটাও তোমার হয়ে যাচ্ছে, ওকে। আর তার সাথে যেটা বললাম যে এই অ্যাসাইনমেন্ট সাবমিশনটা তো মানে মাস্ট, তার সাথে তোমার ওই ক্লাস নোটটাও কিন্তু মাস্ট, ওকে। ক্লাস নোটস আগে বলে দিয়েছি, লাইভ ক্লাস করছো বা রেকর্ড কি বুঝলে খাতায় লিখছো, স্ক্যান পিডিএফ পাঠিয়ে দিচ্ছ, এটা কিন্তু তোমার জন্য, মাথায় রেখো যে এটা কিন্তু আমাকে ইমপ্রেস করার জন্য না, এটা তোমার জন্য, তুমি যা বুঝলে ক্লাসটা করে সেইটা রটা, কেন আমি দেখতে চাই যে তোমরা অ্যাক্টিভ কি অ্যাক্টিভ নো। আশা করি তাহলে বুঝতে পারলে যে এটা একটা জেলখানা, এই জেলখানাকে কেন আমি আমার স্বপ্নের জেলখানা বলছি সেটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এবার আসি টাকা পয়সার বিষয়। দেখো যখন তুমি অ্যাডমিশন নিচ্ছ, সেই অ্যাডমিশন ফি হিসাবে দিচ্ছ 1,000, এবং প্রথম মাসের জন্য দিচ্ছ 1,000, তাহলে দিয়ে ভর্তি হচ্ছে কত, 2,000। 2,000 দিয়ে তুমি ভর্তি হচ্ছ, তারপরে আমি তোমাকে একটা ফর্ম পাঠাবো, সেই ফর্মটা ফিল আপ করছো, তারপর তোমাকে আমি গ্রুপে অ্যাড করে নেবো। এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকবে, এখানে টেলিগ্রাম গ্রুপও থাকবে। টেলিগ্রাম গ্রুপে তোমাকে ওই স্ক্যান পিডিএফ আনসার এগুলো পাঠানো, মানে তুমি আমায় পাঠাবে, গ্রুপে পাঠাবে না, আমাকে টেলিগ্রামে পাঠাবে, ওকে। মানে আমাকে টেলিগ্রামে ইনবক্সে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা তোমাদের থাকবে, যেখানে তোমরা গল্প করবে, আড্ডা মারবে, আমি সিনেমা টিনেমা বলবো, এইসব দেখবে, এইসব হবে। তাহলে তাহলে টেলিগ্রামে পাঠাচ্ছ হচ্ছে সমস্ত খাতাপত্র, পড়াশোনার জিনিসপত্র, কারণ টেলিগ্রাম থেকে সহজে কিছু ডিলিট হয়ে যায় না। আর হোয়াটসঅ্যাপে হচ্ছে ওইসব আড্ডা, ওইসব চলছে, ঠিক আছে, গল্প হচ্ছে। আচ্ছা, তৃতীয় মাস, প্রত্যেক মাসে দেখো এবার 1,000 করে প্রত্যেক মাসে, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে এক্সপেক্টেড যে প্রিলি ডিসেম্বরে হোক বা না হোক, ডিসেম্বরের মধ্যে তোমাদের টোটাল কোর্স ফি 7,000 তোমরা শোধ করে দিচ্ছ। এবার তোমরা প্রশ্ন করতেই পারো, স্যার ডিসেম্বরের মধ্যে তো আমরা 7,000 শোধ করে দিলাম, আপনি কি ডিসেম্বরের মধ্যে পুরো তাহলে কোর্স শেষ করে দেবেন? না, আমি ডিসেম্বরের মধ্যে কোর্স শেষ করবো না, কারণ ওয়াটার টাইট বা 1 মাসের মধ্যেই জোরজাবস্তি একটা কনসেপ্ট তোমাকে মাথার ভেতর ঢুকিয়ে দেবো, ওই জিনিসটা আমি রাখতে চাই না। আর আরেকটা জিনিস, স্টুডেন্টরা তো ভর্তি হয়েছিল 2021 সালে, 2025 সাল অব্দিও তারা আমার কাছে ক্লাস করতে পারবে, ভিডিও দেখতে পারবে, তা এতদিনের সুবিধা দিচ্ছি। সিলেবাস শেষ করে দেবো অনেক আগেই, কিন্তু সেটা আমি একদম ওই যে 6 থেকে 7 মাসেই মানে জোরজাবস্তি শেষ করে দিচ্ছি, সেটা অ্যাটলিস্ট আমি করতে চাই না। সেটা কোনো কোনো ব্যাচ একটু লংয়েও যায়, কোনো কোনো ব্যাচ একটু তাড়াতাড়িও হয়ে যায়, সেটা ব্যাচের উপর ডিপেন্ড করে, সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে পিএসসি নোটিফিকেশনের উপর ডিপেন্ড করে, ওকে। বাট আমি থাকছি, আমি থাকবো যতদিন না তোমাদের সিলেকশন হচ্ছে,
তোমরা যদি একবার মানে কোর্স ফি কমপ্লিট হয়ে যাচ্ছে, তো তার মানে তোমাকে আমি আর চিনি না, এইসব কোনো গল্প নেই। আর আশা করি আগের ভিডিওগুলো দেখেছো, যেবার যারা সাকসেস পেয়েছে তাদেরও ইন্টারভিউ নানা জায়গায় দেখেছো, তারা কবে ভর্তি হয়েছিল সমস্ত ডিটেলই আমি বলেছি। একবার তুমি আমার কাছে ভর্তি হচ্ছ, ব্যাস, যতদিন না পাস করছো কনসেপ্টও ক্লিয়ার করাবো, রাইটিং প্র্যাকটিসও করাবো, সবই হবে। ওকে, এই 6টা স্টাডি ম্যাটেরিয়াল, তার যে কুরিয়ার সার্ভিস তুমি দিচ্ছ, এছাড়া আর কোনো রকম কোনো হিডেন কস্ট নেই যে এইখানে টাকা দাও, ওইখানে টাকা দাও, ওইখানে টাকা দিতে হবে, এইসব কোনো গল্প কিন্তু থাকবে না। ওকে, ইচ অ্যান্ড এভরি ফ্যাসিলিটিস অফ দিস ব্যাচ উইল বি ফ্রি টিল ইউ গেট দ্য সাকসেস। সোজা কথা, একবার ভর্তি হচ্ছ, ব্যাস তুমি থেকে যাচ্ছ। এবার কিছু কিছু এরকম সার্কামস্টেন্সেস থাকতে পারে যে কেউ হয়তো আমার কাছে 2 মাস কন্টিনিউ করলো, কোনো অসুবিধা নেই। আবার তুমি যখন ফিরে আসছে সে কিন্তু আবার নতুন করে টাকা দিতে হচ্ছে না, তার যে জায়গাটা থেকে সে ফাঁকা রেখেছিল সে সেখান থেকে আবার কন্টিনিউ করতে পারছে। হ্যাঁ, কিন্তু তাকে ওয়েট করতে হবে, কারণ এই ব্যাচ থেকে তো সে ছিটকে গেছিল। তো আইদার তাকে সেই ব্যাচেই যেখানে সে ছিটকেছে সেখান থেকে তুলতে হবে, নইলে পরে আবার নতুন ব্যাচে তাকে অ্যাড হতে হবে। তো আমার তো কোনো দোষ নেই, সে নিজে ছিটকে গেছিল, আমি তো তাকে ছিটকে দিইনি। আমি আমার মতো ক্লাস চালাবোই, তোমাদের পুরো কনসেপ্ট শেষ করাবো। এইটা হলো টোটাল কোর্স ফি। আশা করি তোমরা দেখে নিয়েছো, বুঝে নিয়েছো যে জোর জবরদস্তি তোমাদেরকে বলছি যে আসো ভর্তি হও, আসো আসো আসো, কম সিট ভর্তি হয়ে গেলে কিন্তু মানে ভর্তি হয়ে যাবে, এরকম কোনো গল্প নেই। ভেবে চিন্তে ধীরে সুস্থে আসো। আমি জানি যে কোনো রকম কোনো ইউটিউব ভিডিও না দিয়েই যদি এতজন স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়ে থাকে, মানে প্রায় 21 জন মতো, তাহলে এখনো আমার হাতে প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ রয়েছে, সেই সিট এমনিই ভরে যাবে। কিন্তু আমি চাইছি সিরিয়াস, ফোকাসড, ডেডিকেটেড এমন অ্যাসপিরেন্টরাই যেন আসে, যে জাস্ট একটা কোর্স আমি পারচেস করতে পারি সেই ক্ষমতা আছে বলে আমি ভর্তি হয়ে গেলাম, বা আমি সিরিয়াসই নই অপশনাল নিয়ে, সোশিওলজি নিয়ে, তারা এসো না। একটা সিট মানে একটা সিট একটা স্টুডেন্টের কাছে খুব ইম্পর্টেন্ট জিনিস। হয়তো তুমি ভর্তি হয়ে গেলে বলে অন্য কেউ সেই সুযোগটা পেলো না, এরকমটা করো না, ঠিক আছে? তো আরো সিরিয়াস হও পড়াশোনায়, বা বাদবাকি সিরিয়াসনেস হয়তো আমিই নিয়ে চলে আসবো, কারণ এই প্রেশারে থাকলে পরে যে কারোর মধ্যে সিরিয়াসনেস আসতে বাধ্য। ওকে, তাহলে চলো, সোশিওলজি সুপার 30 ব্যাচে তোমাদের সবার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। ক্লাস শুরু হচ্ছে শুক্রবার, ফার্স্ট মানে জুলাইয়ের ফার্স্ট উইকের মনে হয় শুক্রবার 4 জুলাই পড়েছে। সুপার 30তে সবার সাথে দেখা হচ্ছে। টাটা, আজকের জন্য এতটাই। আর বাদবাকি যে দুটো ব্যাচ আছে, ঘর বাপসি ব্যাচ আর প্র্যাকটিস ব্যাচের, এই দুটো ব্যাচের যে ডিটেল ভিডিও সেটা আমি অন্য ভিডিওতে দিচ্ছি। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ।